93 মাত্র। তন্ময় আনমিউট করো। সঞ্জয়, আমাকে শুনতে পাচ্ছ? সঞ্জয়, তন্ময়? জি স্যার। হ্যাঁ, তোমাদের পার্টিসিপেন্ট এত কম কেন? ক্লাস করে না নাকি? আসে না? আসে তো। ওই কতজন আসছে দেখতেছি তো কম। 95 আউট অফ 170, 170 এর মধ্যে মাত্র 100 জন, 90 জন, 99 জন। স্যার 140-এর মতো 35-এর মতো থাকে। কিন্তু এখন মাত্র 98। তো ক্লাসটা একটা শেষ হলো তো সবাই একটু মনে হয় ফ্রেশ হইতেছে। তাহলে আমরা কি 2 মিনিট দেরি করবো? জি স্যার। তো 100 হইলে শুরু করে দিতে পারেন। ওকে, আমরা কথা বলতে থাকি। 100 হয়েছে, 101 জন। আমরা স্ন্যাপশট নিব, অ্যাটেন্ডেন্স নিব কখন? আর একটু পরে। হ্যাঁ, ঠিক আছে, আমরা 5 মিনিট পরে অ্যাটেন্ডেন্স স্ন্যাপশট নিয়ে রাখবো, কে কে প্রেজেন্ট আছে। আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা নাকি কে বললা? জি স্যার। কে বলেছ? স্যার আমি রাহি। রাহি। ক্রিকেট খেলা দেখো না? আজকে কার খেলা আছে ক্রিকেট খেলা? বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। রাহি তো বলতে পারলো না। মেয়েরা খেলাধুলা দেখে না, পছন্দ করে না। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, তোমাদের ক্লাসের জন্য খেলা দেখতেছো না নাকি? খেলা দেখতে চাও? যাই হোক, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমরা বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি নিয়ে কথা বলছিলাম। এবং বায়োডাইভার্সিটি আমরা দেখলাম যে গত ক্লাসগুলোতে যে এখানে বায়োডাইভার্সিটি সারা ওয়ার্ল্ডে, সামহায়ার ইন দা ওয়ার্ল্ড, মানে কোনো না কোনো ভাবে এই বায়োডাইভার্সিটি কমতেছে। আবার একদিক দিয়ে হলো কিছু কিছু তৈরি হচ্ছে, যেমন নতুন নতুন ব্রিড যদি তৈরি হয়, সেটা কিন্তু একটা নতুন ব্রিড তৈরি হলে সেটা আগে ছিল না, পরবর্তীতে বিভিন্ন প্রসেস করে সিলেকশন করে ব্রিড তৈরি করা হচ্ছে। হ্যাঁ, স্ট্রেন তৈরি করা হচ্ছে। তাহলে এই যে ব্রিড তৈরি হলে, নতুন ব্রিড তৈরি হলে বায়োডাইভার্সিটি কি বাড়ে না কমে? বাড়ে স্যার। বাড়ে। তাহলে এই বায়োডাইভার্সিটি একদিক দিয়ে বাড়তেছে, কিন্তু বাড়ার চেয়ে কমার হারটা বেশি। কমতেছে কখন? যখন অনেক স্পিসিস, এবং বিশেষ করে তোমার ব্রিড ভ্যারাইটি বা তোমার কোনো কোনো স্ট্রেন যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে কমতেছে। তো দেখা যাচ্ছে যে যে পরিমাণ হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণে কমতেছে। তার বিভিন্ন কারণ। ওয়াইল্ড এনিমেল কমতেছে, কারণ হচ্ছে কি? ডিফরেস্টেশন, তারপর হচ্ছে ল্যাক অফ ফুড, ওয়াটার ইত্যাদি। এই সমস্ত কারণে কিন্তু বনে কিন্তু আগে মধুপুর বনে কি ছিল? অনেক বাঘও ছিল শুনছি। এখন তো বানরও খুঁজে পাওয়া যায় না। তাহলে এগুলো কি জন্য? মানুষের ইন্টেন্সিটি বাড়ার জন্য এবং ডিফরেস্টেশনের জন্য এনিমেল বা তোমার ওয়াইল্ড বার্ডস, এগুলো ফুডের অভাবে, পানির অভাবে সেগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে বায়োডাইভার্সিটি কমতেছে। তাহলে আমাদের যদি পৃথিবীকে ভালো রাখতে হয়, আমাদের ফর দ্য বেটারমেন্ট অফ ম্যানকাইন্ড, মানুষের উন্নতির জন্য, মানুষের ডেভেলপমেন্টের জন্য, মানুষের ভালো থাকার জন্য বায়োডাইভার্সিটি কনজারভেশন নেসেসারি। কাজেই কনজারভেশন করার জন্য একটা বিশ্বব্যাপী একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হয়ে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। হ্যাঁ, চুক্তি কাজ হচ্ছে, সেটা হচ্ছে সেই যে চুক্তি, সেই চুক্তিটাকে আমরা বলি
ওয়ার্ল্ডে যেটা চুক্তি আছে সারা পৃথিবীতে কাজবাজ হচ্ছে একটা চুক্তির মাধ্যমে, সেটাকে বলা হয় মানে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটির জন্য একটা, তুমি থাকো দিও, বায়োলজিক্যাল ডাইভার্সিটির জন্য যে একটা চুক্তি হয় সেটাকে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি বলা হয়। তাহলে আমরা একটু লিখতে পারি, খাতা কলম যাদের আছে লেখো। দ্য কনভেনশন অফ বায়োডাইভার্সিটি বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটাকে সংক্ষেপে বলে সিবিডি। পরীক্ষাতে আসে যে রাইট শর্ট নোটস অন বা শর্ট নোটস অন কি সিবিডি। তাহলে হ্যাঁ, সিবিডি মানে কি, কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। অনেকে লিখে ফেলায় কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, তা না, কনভেনশন চুক্তি। তাহলে কনভেনশন অফ বায়োডাইভার্সিটি known informally as the Biodiversity Convention as an international legally binding treaty. treaty মানে কি, চুক্তি। ইন্টারন্যাশনাল এটা হচ্ছে অবশ্যই আন্তর্জাতিক, মানে বিভিন্ন দেশ মিলে একটা আইনসম্মত একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটাকে বলা হয় সিবিডি। The CBD Secretariat is based in Montreal, হ্যাঁ এটা কানাডা, and it operates under the United Nations program. সবাই কি লিখতেছো নাকি? জি স্যার। হ্যাঁ লিখতেছো, লেখা দরকার, কারণ হচ্ছে আমি কিন্তু নোট আর দিব না, লিখতে পারো যেভাবে পারো, এটা তোমাকে রাখতে হবে। আচ্ছা, ইউনাইটেড নেশন প্রোগ্রাম ইউএনপি। আচ্ছা, its main functions are to organize meeting. এই চুক্তি অনুযায়ী যে সংগঠন তৈরি হয়েছে সেটার হেড অফিসটা হচ্ছে কানাডার মন্ট্রিলে। আচ্ছা, এটা হচ্ছে কি যে মেইন কাজ হচ্ছে অর্গানাইজ মিটিং আর কি ড্রাফট প্রিপারেশন এটসেট্রা। হ্যাঁ, অ্যাসিস্ট মেম্বার গভর্নমেন্ট মানে কি, যে সমস্ত দেশ এই চুক্তিতে স্বাক্ষর করছে তাদেরকে সহযোগিতা করা। অ্যাসিস্ট মেম্বার গভর্নমেন্ট ইন দা ইমপ্লিমেন্টেশন মানে এটা বাস্তবায়নের জন্য, ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রোগ্রাম অফ ওয়ার্ক, কি করতে হবে, কিভাবে কনজারভেশন করতে হবে সেগুলো নিয়ে তারা কাজবাজ করে, এবং কোঅর্ডিনেশন উইথ আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এন্ড কালেক্ট এন্ড ডিসেমিনেট ইনফরমেশন, তথ্য সংগ্রহ করা, বিভিন্ন দেশে তার ফিচার, পপুলেশন সাইজ ইত্যাদি, বা কোনটা এন্ডেঞ্জার কোনটা কি, এই অবস্থা এগুলো কালেক্ট করা, ইনফরমেশন গুলো কালেক্ট করা এবং ডিসেমিনেট করা অন্যান্য সদস্য রাষ্ট্রের মধ্যে এবং জনসাধারণের মধ্যে, সেটাকে ডিসেমিনেট করা, এই কাজ হচ্ছে যদি বলা হয় যে সিবিডি ফাংশন কি, এই হচ্ছে ফাংশন। আবার সিবিডি গোল কি, সিবিডি মানে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটার গোল কি, গোল উদ্দেশ্য, গোলটা কি, সরি চলে গেছে। The convention has three main goals. তিনটা গোল সবসময় মুখস্থ থাকবে এবং মনে মনে থাকবে। The convention has three main goals. Number one, conservation of biological diversity. অর্থাৎ বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটিকে মেইন হচ্ছে তাদের কনজারভেশন করা। এই যে যত কিছু মিটিং করা, ড্রাফট তৈরি করা, ডিসেমিনেট করা, তথ্য কালেকশন করা ইত্যাদি সবকিছু একটাই উদ্দেশ্য, এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে কি বা গোল হচ্ছে যে টুয়ার্ডস কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি কনজার্ভ করা, এটা মেইন কাজ। আচ্ছা, খালি কনজার্ভ করলে হবে না, সাস্টেনেবল ইউজ অফ ইটস কম্পোনেন্টস, বিভিন্ন স্পিসিস বা বিভিন্ন ব্রিড যেগুলো কনজারভেশন করা হচ্ছে এবং সেগুলোকে সাস্টেনেবল, একটা স্থায়ী সাস্টেনেবল ইউজ, এবং ইউজটা করতে হবে স্থায়ীভাবে যাতে এটা টিকে থাকে। সাস্টেনেবল ইউজ অফ ইটস কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট গুলো আছে এক একটা স্পিসিস একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট সাস্টেনেবল ইউজ করতে হবে। এন্ড ফেয়ার এন্ড ইকুইটেবল শেয়ারিং, নিরপেক্ষভাবে এবং সমানভাবে শেয়ারিং, কি শেয়ার করবে, অফ বেনিফিটস, যে সুবিধাগুলো পাওয়া যায় কোথায় থেকে, অ্যারাইজিং ফ্রম জেনেটিক রিসোর্সেস, এই কনজারভেশনের ফলে যে সমস্ত জেনেটিক রিসোর্স থাকবে সেগুলো থেকে যে বেনিফিট গুলো আসবে সেই বেনিফিট গুলো সবাই মিলে, হ্যাঁ নিরপেক্ষভাবে সবাই সমানভাবে তার সুবিধাগুলো ভোগ করবে। এই উদ্দেশ্যগুলো
সরি, এই উদ্দেশ্যগুলো সামনে রেখেই একটা আন্তর্জাতিক চুক্তি হয়, সে যেটা সিবিজি নামে পরিচিত। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে যদি বলা হয়, তিনটা গোলকে একসাথে করে বললে, এক লাইনে যদি বলতে হয়, তাহলে ইন আদার ওয়ার্ডস ইটস অবজেক্টিভ ইজ টু ডেভেলপ, এটা অবজেক্টিভ হচ্ছে ইজ টু ডেভেলপ কি করা, ন্যাশনাল স্ট্র্যাটেজি, জাতীয়ভাবে একটা প্রোগ্রাম তৈরি করা, বা ন্যাশনাল স্ট্র্যাটেজিস ফর দ্য কনজারভেশন এন্ড সাস্টেনেবল ইউজ অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে সিবিডি মানে কি এবং সিবিডি কাজটা কি। সিবিডি হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এর গোলগুলো কি কি, অর্থাৎ তিনটা উদ্দেশ্য আছে বা তিনটা গোল আছে, সেই গোলগুলো কি কি। আর এক কথা বলতে গেলে, ইন আদার ওয়ার্ডস ইটস অবজেক্টিভ ইজ টু ডেভেলপ ন্যাশনাল স্ট্র্যাটেজিস ফর দ্য কনজারভেশন। এক নাম্বারটা কভার করলো, এক নাম্বার গোলটাকে কভার করলো, স্ট্র্যাটেজিস ফর দ্য কনজারভেশন। দুই নাম্বার হচ্ছে সাস্টেনেবল ইউজ, এবং তিন নাম্বার হচ্ছে যে বেনিফিট গুলো, ফেয়ার এন্ড ইকুইটেবল শেয়ারিং অফ বেনিফিটস অ্যারাইজিং ফ্রম জেনেটিক রিসোর্সেস। তাহলে ইট অবজেক্টিভ ইজ টু ডেভেলপ ন্যাশনাল স্ট্র্যাটেজিস ফর দ্য কনজারভেশন এন্ড সাস্টেনেবল ইউজ অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এখন আমরা দেখবো যে হিস্ট্রি, এটা কিভাবে ডেভেলপ হয়েছে। হ্যাঁ, হিস্ট্রি অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আচ্ছা, হিস্ট্রি অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা হিস্ট্রি অফ কনভেনশন, এই কনভেনশনটার ইতিহাসটা কি, কিভাবে হয়েছে, সবাই লিখে রাখুন। দ্য বায়োলজিক্যাল রিসোর্সেস অফ দ্য আর্থ আর ভাইটাল। এগুলো আমরা সবাই জানি যে বায়োডাইভার্সিটি ইজ ভাইটাল অন আর্থ টু ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। অর্থনৈতিক এবং সামাজিকভাবে ডেভেলপমেন্টের জন্য বায়োলজিক্যাল রিসোর্সটা একটা ভাইটাল কম্পোনেন্ট। The biological resources of the earth are vital to economic and social development. So, as a result, there is a growing recognition. As a result, there is a growing recognition that biological diversity is a global asset of tremendous value to present and future generations. Present and future generations. Stop. At the same time, the threat to species and ecosystems has never been so big. এত বড় ছিল না as it is today, অর্থাৎ এখন বর্তমানে স্পিসিস এবং ইকোসিস্টেমের উপর যে থ্রেটটা, সেটা আগে কখনো ছিল না, অর্থাৎ বর্তমানে এটা খুব প্রকট। স্পিসিস এক্সটিংশন, যেগুলো বিলুপ্ত হয়ে যায়, caused by human activities continues at an alarming rate. মানুষের অ্যাক্টিভিটি দ্বারা স্পিসিসের এক্সটিংশন হচ্ছে একটা অ্যালার্মিং রেটে কিন্তু বাড়তেছে। স্টপ। নেক্সট প্যারাতে, the United Nations Environment Programme UNEP organized the ad hoc working committee বা ad hoc working group। ad hoc মানে কি, একটা অস্থায়ী একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছিল কত of experts, কি বলছে, the United Nations Environment Programme UNEP organized the ad hoc working group of expertsদের নিয়ে on biological diversity in November 1988 to explore the need for an international convention on biological diversity.
তুমি এটা লিখবা, আমি আগে সংক্ষেপে বলি। আসলে এটা উদ্যোগটা নিয়েছিল ইউএনডিপি, হ্যাঁ, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তারা একটা অ্যাডহক কমিটির মাধ্যমে, এক্সপার্টদের মাধ্যমে এই জিনিসটা, তারা চুক্তিটা তৈরি করেছিল যে একটা কমিটি তৈরি করে দিয়েছিল যে তারা এই জিনিসটাকে ফিজিবিলিটি স্টাডি করে একটা এগ্রিমেন্ট তৈরি করবে। সুন আফটার ইন মে 1989, অর্থাৎ 89 সালে এই অ্যাডহক কমিটি আবার তাদের টেকনিক্যাল গ্রুপ নিয়ে তাদের আবার কমিটি করছে, এবং সেগুলো আস্তে আস্তে কিভাবে তাদের জেনেসিসটা তারা কিভাবে ডেভেলপ করছে সেটা এখানে লেখা আছে। তোমরা আস্তে আস্তে লিখে নেওয়া, আগে আমি পরে নিচের দিকে যাই। তন্ময় লিখতে পারতেছ? তন্ময়, জি স্যার। হ্যাঁ, এই সেকেন্ড প্যারাটা লেখো, পরে আস্তে আস্তে তোমরা সবাই লেখো আগে। সবাই লিখতে থাকো, নিচের দিকে যাই। ভাই, নিচের টুকু লেখো। লেখা শেষ হলে সাউন্ড করো।
স্যার আমাদের কি ক্যাম্পাস খোলার কোনো পসিবিলিটি আছে? আচ্ছা একটু পরে বলি, একটু লিখে নিই তারপরে। হ্যাঁ, একটু শেষ করছো? হ্যাঁ, এই লেখাটুকু শেষ করো, পরে বলতেছি। সেকেন্ড পেজে এটুকু লেখো। সবাই লেখা শেষ করো, তারপর কথা বলতেছি। থাকো এটা। কোনটাতে বাইরে একটা বোধ আমাকে দিবে পরে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে সেকেন্ড প্যারা থেকে ফার্স্ট প্যারা শেষ করে সেকেন্ড প্যারাতে কি আছে। দ্য ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অর্গানাইজড দ্য অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ অফ এক্সপার্টস অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইন নভেম্বর 1988। তৈরি করেছিল কেন? টু এক্সপ্লোর দ্য নিড, কি দরকার আছে ফর এন ইন্টারন্যাশনাল কনভেনশন, কনভেনশনের প্রয়োজনীয়তা আছে কিনা অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইত্যাদি। তাহলে এই জন্য একটা অস্থায়ী একটা কমিটি করা হয়েছিল। সুন আফটার, এর পরবর্তীতে ইন 1989 মে মাসে ইট এস্টাবলিশড দ্য অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ, অ্যাডহক কমিটি থেকে অ্যাডহক কার্যকরী কমিটি, অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ অফ টেকনিক্যাল এন্ড লিগ্যাল এক্সপার্ট, যারা এই লাইনে দক্ষ তাদের নিয়ে টু প্রিপেয়ার অ্যান ইন্টারন্যাশনাল লিগ্যাল মেকানিজম, আন্তর্জাতিকভাবে নিয়মের মধ্যে থেকে কিভাবে তৈরি করা যায় এরকম একটা চুক্তি করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। নেক্সট, দ্য এক্সপার্টস ওয়ার টু টেক ইনটু অ্যাকাউন্ট, এক্সপার্টরা কি বিবেচনা নিয়েছিল? দ্য নিড টু শেয়ার কস্ট, যে খরচপাতি হবে এই খরচগুলো প্রয়োজনীয়তা এবং শেয়ার কে কে দিবে, কিভাবে দিবে, এন্ড
বেনিফিটস বিটুইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি, উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বেনিফিট গুলো কিভাবে শেয়ার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এছাড়াও ওয়ে অ্যান্ড মিনস কিভাবে করা হবে টু সাপোর্ট ইনোভেটিভ বা ইনোভেশন বাই লোকাল পিপল। হ্যাঁ, ইনোভেশন বাই লোকাল পিপল মানে স্থানীয় লোকজনের দ্বারা এগুলো বা ইনোভেশন গুলো কিভাবে ওয়েস এন্ড মিনস মানে কিভাবে করা হবে সেগুলো নিয়ে তারা চিন্তা করেছে। আচ্ছা, বাই ফেব্রুয়ারি 1991 1991 সালে দ্য অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ, তাহলে ফার্স্ট কি হয়েছে অ্যাডহক গ্রুপ বা অ্যাডহক কমিটি, এটা তৈরি করেছিল কে, ইউএনইপি। দেন অ্যাডহক কমিটি কি করছে, অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ তৈরি করছে, কার্যকরী কমিটি তৈরি করছে। এন্ড 1991 সালে দ্য অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ হ্যাড বিকাম known as the International Negotiating Committee। হ্যাঁ, নেগোশিয়েট করার জন্য তারা পরবর্তীতে সেটা দায়িত্ব পালন করছে। ইট ওয়াজ কনক্লুডেড, তাদের কাজ শেষ হয়েছে 1992 তে উইথ অ্যান নাইরোবি কনফারেন্স। নাইরোবি কোথায়? নাইরোবি কেনিয়া না? ফর দ্য অ্যাডাপশন অফ এগ্রিড টেক্সট অ্যান্ড কনভেনশন অন বায়োলজিক্যাল টাইপ। হ্যাঁ, কেনিয়া। কেনিয়া লেখছো কে? রুল নাম্বার 72 কে? কেনিয়ার রাজধানী। হ্যাঁ, কেনিয়ার রাজধানী 72 কে? তো ওর নামই কেনিয়া। ওর স্যার ওর নাম আসল কেনিয়া। নামই কেনিয়া। হ্যাঁ, আমি বলাতে কেনিয়াটা ভাসে উঠতেছে, তাই জিজ্ঞেস করবো আসলে কেনিয়া নাম। 72 একটু আনমিউট করো। স্যার আমি। হ্যাঁ, আনমিউট করো। হ্যাঁ, তোমার নাম কি, পুরো নাম কি? জি স্যার। নামটা কি পুরাটা, সম্পূর্ণ নাম কি? স্যার নওরিন মাহবুবা কেনিয়া। কেনিয়া। কেনিয়া কেন? স্যার নওরিন মাহবুবা কেনিয়া। হ্যাঁ, নরিন মাহবুবা। তোমার জন্ম কি কেনিয়াতে হয়েছিল নাকি? স্যার নাম। না, জন্ম কি কেনিয়াতে হয়েছে কিনা? না স্যার, বাংলাদেশেই। জন্মস্থান কোথায়? না স্যার, বাংলাদেশেই। কোন স্থানে, কোন জায়গায়? বাংলাদেশের কোন জায়গায়? স্যার বাংলাদেশেই, আর মুন্সিগঞ্জ। বাংলাদেশের কোন জায়গায়? মুন্সিগঞ্জ, সেটা বলো, নাকি ভুলে গেছো? আচ্ছা, জি স্যার। ঠিক আছে, না, আমি না, একটা প্রথম ভুলি নাই। হ্যাঁ? আচ্ছা। The convention was opened for signature, একটা কনভেনশন তৈরি হয়েছে, সেটা সিগনেচারের জন্য ওপেন করছে, যে যারা যারা যে সমস্ত দেশ রাজি আছে তারা সিগনেচার করবে। এট অ্যান আর্থ সামিটে একটা সেমিনার ইন রিও ডি জেনিরো। রিও ডি জেনিরো আমরা সবাই জানি ব্রাজিলে, না? অন 5th June 1992। It remained open for signature until 4th June 1993 পর্যন্ত সিগনেচার করার সুযোগ ছিল। By which time it had received 168 signature। 168 signature মানে কি? 168 countries এতে রাজি ছিল এবং তারা সিগনেচার করেছে। The convention entered into force on 29 December 1993, অর্থাৎ 93 সালের 19 ডিসেম্বর সেটা মানে কার্যকরী করা হয়। তাহলে তোমাদের ক্লাস টেস্ট যদি হয়, ক্লাস টেস্টে একটু শূন্যস্থান পূরণ থাকতে পারে এরকম, যে the convention entered, the convention that is CBD entered into force on dash, তখন তোমার কিন্তু 29 ডিসেম্বর 1993 এরকম তোমার শূন্যস্থান পূরণ ক্লাস টেস্টে আসতে পারে। In 2010 it was the international, হারুন 10 মিনিট শেষ করে একটু ক্লাসটা শেষ আমি আসতে তোমার রুমে। আচ্ছা, তোমরা একটু বসো না। In 2010 it was কি, it was the International Year of Biodiversity, অর্থাৎ বায়োডাইভার্সিটি ইয়ার বলা হয় 2010। হ্যাঁ, at the 2010 conference অফ পার্টি মানে কি, কনফারেন্স অফ পার্টিতে যে সমস্ত কনফারেন্সে যে মানে কি বলছে, এট দ্য 2010 সালের 10ম কনফারেন্সে যে পার্টিগুলো মানে যে দেশগুলো আসছিল টু দ্য কনভেনশন অন বায়োডাইভার্সিটি অন অক্টোবর ইন নাগোয়া জাপান। দ্য নাগোয়া প্রোটোকল ওয়াজ অ্যাডাপ্ট, মানে ওই সামিটে যে সমস্ত সিদ্ধান্ত হয় সেগুলোকে বলা নাগোয়া প্রোটোকল। নাগোয়া হচ্ছে জাপানে on 22 December 2010. The United declared the period from
2011 to 2020 মানে 2011 থেকে 2020 অ্যাজ এন ইউএন ডিকেড, অর্থাৎ কি বলা, ইউএন ডিকেড অন বায়োডাইভার্সিটি। ইউনাইটেড নেশন বলছে কি যে 11 থেকে 20 সাল পর্যন্ত ইউএন ডিকেড অন বায়োডাইভার্সিটি হিসেবে ডিক্লেয়ার করছে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, বাকি যেটুকু আছে এটুকু তোমরা শেষ করো এইভাবে যে দ্য কনভেনশন অন বায়োডাইভার্সিটি was inspired by the world community growing commitment to sustainable development. হ্যাঁ, sustainable development করা হয়েছে। It represents the dramatic step forward in the conservation of biological diversity, the sustainable use of its components, and fair and equitable sharing and benefits arising from the use of genetic resources. এই তিনটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে শেষের লাইনটা তিনটা গোলের সমন্বয়। অর্থাৎ এই কনভেনশনের মাধ্যমে এই যে তিনটা গোল আছে সেটা সেখানে স্বীকৃত হয়। ইন সিটো কনজারভেশন, ইন সিটো মানে কি রাকিব? রোল নাম্বার 26, ইন সিটো। জি স্যার। ইন সিটো মানে কি রাকিব বলো তো? স্যার ভিতরে এরকম কিছু হ্যাঁ, বোঝায়। ভিতরে ঠিক আছে, ইন সিটো কনজারভেশন। তাহলে ইন সিটো আছে আর অপোজিট ওয়ার্ড হচ্ছে এক্স সিটো। রাকিব বলতে হবে, আগে আনমিউট মিউট করো না। জি স্যার, জি স্যার। আর হচ্ছে এক্স সিটো মানে কি? মানে ইন সিট্রো মানে স্যার ভিতরে, আর এক্স সিট্রো মানে হলো স্যার বাইরে, এরকম বোঝায়। হ্যাঁ, এরকম কিছু মিনিং, কিন্তু অ্যাকচুয়ালি তোমার লাইফ স্টকের ক্ষেত্রে ইন সিটো মানে হচ্ছে যে ইন সিটো কনজারভেশন, অর্থাৎ ভিতর মানে কি তার যেখানে সে বড় হয়েছে, যেখানে সে বর্ন এন্ড বট আপ, হ্যাঁ, সেটা হচ্ছে ইন সিটো। অর্থাৎ হ্যাবিটেট, ওই হ্যাবিটেট। হ্যাবিটেট, হ্যাঁ হ্যাবিটেট। ধরো আরসিসি রেড চিটাগাং ক্যাটেল, এটার হ্যাবিটেট কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। অর্থাৎ চট্টগ্রামে যদি তুমি কনজার্ভ করো সেটা হবে ইন সিটো কনজারভেশন। ওটাকে যদি নিয়ে এসে যদি তুমি ঢাকাতে বা ময়মনসিংহে তুমি করো সেটা হবে এক্স সিটো। এক্সিটো। হ্যাঁ, বুঝতে পারছো? অর্থাৎ তার যেখানে হ্যাবিটেট সেখানে করাটাকে হবে বলা হয় ইন সিটো, আর সেটাকে অন্য জায়গায় নিয়ে গেলে সেটা হবে এক্স সিটো। আচ্ছা, নেক্সট হচ্ছে এক্স সিটো কনজারভেশন অ্যাপ্লাইজ টু situations where animal are kept outside their area of origin, যে কথাটা বললাম ইত্যাদি। তাহলে ইন সিটো বললাম, এক্স সিটো বললাম। এইবার আমার মনে হয় এটা জাস্ট পড়লে বুঝবা, এবং এটা কিন্তু এমন কিছু না যেটা মানে বুঝার কিছু মুখস্থ মতোই, এবং সেগুলো দেখবা।